দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজও অবরোধ কর্মসূচি চলছে 7টি কলেজের। এই বিষয়ে আরও তথ্য জানাবো আমাদের সহকর্মী জুলিয়া তানহা রয়েছেন সায়েন্স ল্যাব মোড়ে, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। তানহা, আপনি তো রয়েছেন সেখানে, কি পরিস্থিতি এখন দেখছেন জানাবেন, এবং শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়ে শিক্ষার্থীরা আসলে কি বলছে, তাদের আরও কোনো কর্মসূচির তথ্য রয়েছে কিনা, এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু তৎপর এই বিষয়ে একটু বলবেন। লাবণী, আপনি যেমনটি বলছিলেন, ঢাকা 7 কলেজের যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে কিন্তু তারা গতকালকেও আন্দোলন করেছেন এবং আন্দোলনের আজকে দ্বিতীয় দিন। আমি আছি এখন সায়েন্স ল্যাব মোড়ে। এখানে কিন্তু দুপুর 1টার সময় ঢাকা কলেজ এবং ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা মহিলা কলেজ, এই 3 কলেজের শিক্ষার্থীদের একটি অংশ দুপুর 1টার দিকে একটি মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে অবস্থান নেন এবং এখন পর্যন্ত এখানেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং তারা যেটি বলছেন যে উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশ রয়েছে সেটির হালনাগাদ খসড়া অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে, এটি তাদের দাবি। এবং তারা বলছেন যে এই দাবি যদি আজকের মধ্যে তারা কোনো ইতিবাচক সাড়া না পান, সেক্ষেত্রে এই কর্মসূচি লাগাতার চলবে এবং কতদিন চলবে সেটি তারা আসলে বলেননি। আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি লাবণী, এই অবরোধ কর্মসূচির কারণে কিন্তু সায়েন্স ল্যাবের আশেপাশে যত সড়ক রয়েছে, এই সড়কে কিন্তু যানবাহন চলাচল আপাতত বন্ধ রয়েছে এবং এই যানজটের কারণে বেশ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং অনেকেই এই যানজটের কারণে কিন্তু এই ভোগান্তির কারণে পায়ে হেঁটে নিজেদের গন্তব্যে যাতায়াত করছেন। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি লাবণী, এই শুধুমাত্র আজকে সায়েন্স ল্যাব মোড় নয়, এছাড়াও কিন্তু আরো দুটি রাজধানীর তানহা, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমাদের আরেক সহকর্মী টেকনিক্যাল মোড়ে রয়েছেন শাহরিয়ার ইমতিয়াজ, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। ইমতিয়াজ, আমরা সায়েন্স ল্যাব এলাকার খবর জানছিলাম তানহার কাছ থেকে, আপনি যেখানে রয়েছেন সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ লাবণী। পূর্ব ঘোষিত 7 কলেজের যে আন্দোলন অবরোধ কর্মসূচি ছিল, সেই অবরোধ কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই টেকনিক্যাল মোড়ে 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। যদিও 7 কলেজের শিক্ষার্থীদের বলা হচ্ছে, কিন্তু এখানে আসলে মূলত বাংলা কলেজ এবং তিতুমির কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে। এবং আমি যদি বলে রাখি যে বেলা 1টার দিকে আমরা দেখেছি যে এখান থেকে বাংলা কলেজ এবং তিতুমির কলেজের যে সকল শিক্ষার্থীরা আছে তারা ধীরে ধীরে এই টেকনিক্যাল মোড়ের এখানে আসে এবং 1টার দিকে তারা পুরোপুরি এই টেকনিক্যাল মোড়ে তারা অবস্থান নেয় এবং এখন পর্যন্ত এই টেকনিক্যাল মোড় পুরোপুরি অবরোধ আছে। এবং এখানকার যারা শিক্ষার্থী আছে তারা যেটা দাবি করছে এবং যেটা আমরা গতকালকেও যেটা দেখেছি যে তারা দাবি করছিল যে তাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটির যে দাবি সেটা চূড়ান্ত অধ্যাদেশ জারি হওয়া না পর্যন্ত তাদের এই আন্দোলন আসলে চলমান থাকবে এবং তারই ধারাবাহিকতা আজকে তাদের এই আন্দোলন চলছে। এবং আপনার নিশ্চয়ই আমাদের ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এই আন্দোলনের ফলে এখানকার যে শ্যামলী এবং মিরপুর এবং গাবতলী রোডের যে যাতায়াত সেটা সম্পূর্ণরূপে বন্ধ আছে এবং এখানকার সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু তাদের ভোগান্তির কথা বলছে। আমরা কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছে যে এই ধরনের আন্দোলন আসলে শিক্ষা মন্ত্রণালয় বা উপদেষ্টা পরিষদে যেখানে আছে তারা সেখানে এই আন্দোলন করুক, কিন্তু এই ধরনের আন্দোলন 7 কলেজের যে সকল শিক্ষার্থীরা আছে তারা এই ধরনের আন্দোলন করে কেন সাধারণ মানুষকে তারা ভোগান্তির পোহাতে হচ্ছে এমন প্রশ্ন কিন্তু রাখছে তারা। এবং অপরপক্ষে এখানকার যারা শিক্ষার্থীরা আছে তাদের দাবি যে তারা বারবার শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের কাছে গিয়েছে, তারপরেও তাদের যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের যে দাবি সেই দাবিটা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ আসছে না। তো তারা বলছে চূড়ান্ত অধ্যাদেশ না আসা পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। এই ছিল টেকনিক্যাল মোড় থেকে আমার কাছে সর্বশেষ লাবণী। ইমতিয়াজ, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ঢাকার 7টি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধ কর্মসূচি চলছে। এই বিষয়ে আমরা সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবার অন্যান্য প্রসঙ্গ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। তারেক রহমান দেশে ফেরার পর এটি হবে প্রধান উপদেষ্টার সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এর আগে গত বছর জুনে লন্ডনের ডরচেস্টার হোটেলে ডক্টর ইউনূস ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক হয়। আজকের বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন এবং গণভোটের বিষয়টি প্রাধান্য পেতে পারে। তারেক রহমানের সঙ্গে বিএনপির সিনিয়র নেতারাও বৈঠকে থাকতে পারেন বলে জানা গেছে। কারো সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব, এই পররাষ্ট্রনীতিকে ধারণ করে অন্য দেশের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক স্থাপন করতে চায় বিএনপি। পাশাপাশি বিশ্বব্যাপী বাণিজ্য সম্প্রসারণ ও প্রবাসে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা হাতে নিয়েছে দলটির উৎসমহল। সাবেক একজন রাষ্ট্রদূত বলেছেন, পরিকল্পনা বাস্তবায়নে বিদেশি মিশনে পেশাদার কর্মকর্তা নিয়োগ দিতে হবে। নির্বাচিত সরকারের কূটনৈতিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সুফিয়ান ফারাবীর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। দেশের প্রায় ২ কোটি তরুণ কর্মহীন, তাদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করছেন। অন্যদিকে দেশের বাণিজ্য বাড়াতে দরকার বিদেশি বিনিয়োগ, কিন্তু সেই প্রবাহ এখন অনেক কম। দেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশি বিনিয়োগ বাড়বে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। এই বিষয়টি গুরুত্ব দিচ্ছে বিএনপি। আগামীর পররাষ্ট্রনীতিতে বৈদেশিক বাণিজ্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। এক্সপোর্ট আর্নিং, এইটা ডাইভার্সিফিকেশন ইজ এসেনশিয়াল। আমরা যে এলডিসিতে উত্তোলন করছি, এখন যদি আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে না পারি আমরা বিপদে পড়ব। বেশি গুরুত্ব দিতে যাচ্ছি ইকোনমিক পলিসিকে আমরা কীভাবে ফরেন পলিসির মধ্যে ইন্টিগ্রেট করতে পারি, এবং আমরা যেটা এমপ্লয়মেন্ট বললাম এটাকে আমরা ফরেন পলিসির মধ্যে কীভাবে ইন্টিগ্রেট করতে পারি, সো দ্যাট বোথ ক্যান হ্যাভ গুড প্রায়োরিটি, যেটা অতীতে আসলে অতটা প্রায়োরিটি পায়নি। বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বলেন, কোনো দেশের নিরাপত্তার জন্যই হুমকি হবে না বাংলাদেশ, তবে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। বিএনপির রাজনীতি প্রো বাংলাদেশি পলিটিক্স এবং প্রো পিপল পলিটিক্স। আমরা ইট ইজ দ্য সেন্টার রাইট একটা পলিটিক্যাল পার্টি। আমরা কোনো এক্সট্রিমিজম পছন্দ করি না, আমরা কারোর সাথে দুশ্মনীও আমরা পছন্দ করি না, বাট দেশের স্বার্থটাকে সামনে রেখে, মানুষের স্বার্থটাকে সামনে রেখে আমাদের রাজনীতি। বাংলাদেশের ইমেজ বৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতে যোগ্যতার ভিত্তিতে পদায়ন করতে হবে বলে জানালেন সাবেক এই রাষ্ট্রদূত। তারেক রহমান বা অন্য যারা ক্ষমতায় আসতে পারেন বা আসবেন বলে আশা করেন, প্রত্যেকেরই হয়তো একটা হোমওয়ার্ক রয়ে গেছে। প্রমোশন থাকে, বদলি থাকে, পদায়ন থাকে। এই সমস্ত ক্ষেত্রেই যদি পেশাদারিত্বকে মূল্যায়ন দেওয়া হয় এবং পেশাদারিত্বকে সামনে তুলে ধরা হয়, তাহলে আমি মনে করি যে কোনো অবস্থাতেই ফরেন মিনিস্ট্রি বলেন বা অন্য যে কোনো ইনস্টিটিউশন বলেন, সেই সমস্ত ইনস্টিটিউশন থেকে আপনি সর্বোচ্চটা পেতে পারেন। তিনি মনে করেন, যে বৃহৎ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি, তাতে পেশাদারিত্বের বিষয়টি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে। শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে দেশকে আমরা গড়ে তুলতে পারি। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, পরামর্শ কিংবা হুমকি কোনোটি দিতে চায় না পরাশক্তিগুলো। তারা বলছে ঢাকার সঙ্গে নিরাপত্তা নিয়ে কাজ করবে। তাই সবার আগে বাংলাদেশের যে চিন্তা সামনে এসেছে তা বাস্তবায়নের এখনই সুবর্ণ সময়। তারা বলছেন, পেশাদার কূটনীতিক নিয়োগের মাধ্যমে ঢাকার অবস্থান আন্তর্জাতিকভাবে জোরালো করা এখন সময়ের অপেক্ষা। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা। মুখে অনেকে বাহবা দিলেও প্রবাসী শ্রমিকদের নিয়ে কেউ কাজ করে না বলে আক্ষেপ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রয়োজনে আইন ও নীতিমালার পরিবর্তন করে প্রবাসীদের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করেছিলেন, অর্থাৎ প্রবাসীদের কল্যাণের জন্য একটা স্থায়ী রাষ্ট্রীয় কাঠামো তিনি গড়ে দিয়ে গেছেন। একটা বিশেষ
আলাদা মন্ত্রণালয়, যার মাধ্যমে অনাদিকাল ধরে আমাদের যারাই প্রবাসে কাজ করবেন বা প্রবাসের থেকে কাজ করে দেশে ফিরবেন, যারা প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করবেন, তাদের সকলের কল্যাণের জন্য এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। মূলত যারা বিদেশি নাগরিক হয়েও আমেরিকার সরকারি ত্রাণ বা সুযোগ সুবিধার ওপর নির্ভর করতে পারেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ৭৫টি দেশের কনসুলার অফিসে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠিয়েছে। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেখানকার সরকারি সুবিধা ও সামাজিক সুরক্ষার উপর নির্ভরশীল হয়ে পড়েন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। সরকারের চাপ কমাতে ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মার্কিন সংবাদ সংস্থা ফক্স নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পররাষ্ট্র দফতর অভিবাসী ভিসা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না করা পর্যন্ত এই কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এই তালিকায় আছে বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিশর, নাইজেরিয়া, থাইল্যান্ড ও ইয়েমেন সহ বহু দেশ। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এমন পদক্ষেপের কারণ কি? মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ সংক্রান্ত একটি ঘোষণা পাওয়ার কথা জানিয়েছে ফক্স নিউজ ডিজিটাল। এতে কনসুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুসারে ২০২৫ সালের নভেম্বর মাস থেকে নতুন ভিসার জন্য স্ক্রিনিং নিয়ম কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়। যাদের ভবিষ্যতে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যান করতে বলা হয়েছে ওই নির্দেশনায়। এক্ষেত্রে স্বাস্থ্য, বয়স, ইংরেজি ভাষায় দক্ষতা, আর্থিক অবস্থা এবং এমনকি দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে এমন বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। এছাড়া বয়স্ক বা অতিরিক্ত ওজনের আবেদনকারীদের পাশাপাশি অতীতে কোনো সরকারি নগদ সহায়তা নিয়েছেন বা কোনো প্রতিষ্ঠানে আশ্রিত ছিলেন এমন ব্যক্তিদেরও ভিসা প্রত্যাখ্যান করা হতে পারে। কনসুলার কর্মকর্তাদের আবেদনকারীদের অযোগ্য ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়েছে নতুন আইনে। ২০১৯ সালে প্রেসিডেন্ট ট্রাম্প এই সংজ্ঞা সম্প্রসারণ করে সরকারি সুবিধাকে এর আওতায় অন্তর্ভুক্ত করেন। এই সম্প্রসারিত নীতির বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করা হয় এবং এর কিছু অংশ শেষ পর্যন্ত আদালতের নির্দেশে স্থগিত হয়। যুক্তরাষ্ট্রের জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী গত ২ দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা অভাবনীয় হারে বেড়েছে। ২০০০ সালে যেখানে বাংলাদেশের সংখ্যা ছিল মাত্র ৪০,০০০, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২,৭০,০০০-এ। অর্থাৎ ২ দশকে জনসংখ্যা বেড়েছে ৫৬৯%। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সরকারি সুবিধা গ্রহণ করে থাকে বাংলাদেশি প্রবাসীরা। শারমিন স্বপ্না, ৭১। উত্তেজনা কমলেও থমথমে অবস্থা বিরাজ করছে টেকনাফ মিয়ানমার সীমান্তে। সীমান্ত ঘেঁষা ওয়াইক্যাংয়ের লম্বা বিল এলাকার বাসিন্দারা চেষ্টা করছেন স্বাভাবিক জীবনে ফিরতে। তবে কান্না থামছে না আরাকান আর্মিদের গুলিতে আহত হুজাইফার পরিবারের। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সহকর্মী সুমন তানভীর যুক্ত হচ্ছেন টেকনাফ থেকে। সুমন, টেকনাফের পরিস্থিতি এখন কেমন দেখছেন? স্থানীয়রা কি বলছেন জানাবেন সেখানকার সার্বিক তথ্য। লাবণী, টেকনাফ মায়ানমার সীমান্তের লম্বাবিল এলাকা যেখানে আমি দাঁড়িয়ে আছি, গত শনিবার থেকে আজ বৃহস্পতিবার প্রায় ৭ দিন। এই ৭ দিনের উত্তেজনা শেষে এখন মোটামুটি শান্ত অবস্থা, তবে একটু থমথমে পরিস্থিতি আছে। আপনি দেখছেন বিজিবির সদা অবস্থান, এই অবস্থানটি কিন্তু আসলে যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিনও এমন অবস্থায় ছিল। সো ৭ দিন আগে থেকে ৭ দিন পরের পরিস্থিতি বিবেচনা করলে আসলে এখন দৃশ্যপটে আমরা যে শান্ত পরিস্থিতি দেখছি, অর্থাৎ কোনো অশান্ত পরিস্থিতি কিংবা অশান্তকর অবস্থা দেখছি না। যদিও গতকালও গুলির ঘটনা ওপারে ঘটেছে। যে বেড়িবাঁধটি আপনি দেখছেন, এই বেড়িবাঁধের ওপারেই কিন্তু আসলে মায়ানমার। তবে
অশান্ত পরিস্থিতি যখন তখন সৃষ্টি হতে পারে সেটি কিন্তু স্থানীয়রা সবসময়ই বলছেন। আজকেও যখন কথা বলছিলাম তারা বলছেন নিজেদের পর্যবেক্ষণেও কিন্তু সেটি আসলে আসে, কারণ এই যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের ওপারেই কিন্তু আসলে আরাকান আর্মি যাদের গুলিতে আসলে হুজাইফা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাদের অবস্থান শুধু তাদের অবস্থান নয়, যাদের সঙ্গে তাদের শত্রুতা কিংবা যাদেরকে নিয়ে আসলে এই ঘটনার সূত্রপাত, যারা রোহিঙ্গাদের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোরও কিন্তু একটি প্রায় 5টি সংগঠন আছে। 5টি সংগঠনের অবস্থানও কিন্তু এই বেড়িবাঁধের ওই পাশে আমাদের বাংলাদেশের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোতে তাদেরও অবস্থান। শনিবারে তাদেরকে সেখান থেকে ধাওয়া দিয়ে যখন আসলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আরাকান আর্মিরা, তখনই কিন্তু আসলে হুজাইফা গুলিবিদ্ধ হয়। যেহেতু আমরা কালকে আমাদের সম্ভব হয়েছিল এই বাহিনীগুলোর সঙ্গে যোগাযোগ করার, তাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে আসলে তারা নিজেরা চলে আসলেও তাদের এখনো প্রায় 100-র বেশি সদস্য কিন্তু ওপারে অবস্থান করছে। অর্থাৎ আপনি যে বেড়িবাঁধটি দেখছেন এই বেড়িবাঁধের ওপারে তাদের সদস্যরা এখনো অবস্থান করছে বলে তারা নিজের মুখেই আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। এবং যারা বিডিআর এর সদস্যরা আছেন তারাও কিন্তু বলছেন না যে তাদের অবস্থান ওপারে নেই, তবে তারা বলছেন যে তাদের যে স্বাভাবিক ডিপ্লয়মেন্ট ছিল সেই ডিপ্লয়মেন্টের চেয়ে তারা আসলে তাদের ডিপ্লয়মেন্ট বাড়িয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না এমন আশ্বাসও তারা দিচ্ছে। তবে এখানকার স্থানীয় লম্বাবিল এলাকার যারা বাসিন্দা তারা যেটি বলছেন যে সবসময় এই পথটি ধরেই কিন্তু আসলে যারা রোহিঙ্গাদের বিচ্ছিন্নতাবাদী যে সংগঠনগুলোর কথা বলছি তারা কিন্তু আসলে যাতায়াত করে। সো তাদের যাতায়াত যদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু এরকম পরিস্থিতি যখন তখন আবারও সৃষ্টি হতে পারে, আবারও হয়তো কোনো হুজাইফার মতো কেউ হয়তো মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়বে। সুমন, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। দর্শক, যেমনটি বলছিলাম, মিয়ানমারের রাখাইনের চলমান সংঘর্ষের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন তানভীর। উত্তেজনা কমলেও থমথমে অবস্থা বিরাজ করছে টেকনাফ মিয়ানমার সীমান্তে। সীমান্ত ঘেঁষা ওয়াইক্যাংয়ের লম্বাবিল এলাকার বাসিন্দারা চেষ্টা করছেন স্বাভাবিক জীবনে ফিরতে, তবে কান্না থামছে না আরাকান আর্মিদের গুলিতে আহত হুজাইফার পরিবারের। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সহকর্মী সুমন তানভীর যুক্ত হচ্ছেন টেকনাফ থেকে। সুমন, টেকনাফের পরিস্থিতি এখন কেমন দেখছেন? স্থানীয়রা কি বলছেন জানাবেন সেখানকার সার্বিক তথ্য। লাবণী, টেকনাফ মায়ানমার সীমান্তের লম্বাবিল এলাকা যেখানে আমি দাঁড়িয়ে আছি, গত শনিবার থেকে আজ বৃহস্পতিবার প্রায় 7 দিন। এই 7 দিনের উত্তেজনা শেষে এখন মোটামুটি শান্ত অবস্থা, তবে একটু থমথমে পরিস্থিতি আছে। আপনি দেখছেন বিজিবির সদা অবস্থান, এই অবস্থানটি কিন্তু আসলে যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিনও এমন অবস্থায় ছিল। সো 7 দিন আগে থেকে 7 দিন পরের পরিস্থিতি বিবেচনা করলে আসলে এখন দৃশ্যপটে আমরা যে শান্ত পরিস্থিতি দেখছি, অর্থাৎ কোনো অশান্ত পরিস্থিতি কিংবা অশান্তকর অবস্থা দেখছি না। যদিও গতকালও গুলির ঘটনা ওপারে ঘটেছে। যে বেড়িবাঁধটি আপনি দেখছেন এই বেড়িবাঁধের ওপারেই কিন্তু আসলে মায়ানমার। তবে অশান্ত পরিস্থিতি যখন তখন সৃষ্টি হতে পারে সেটি কিন্তু স্থানীয়রা সবসময়ই বলছেন। আজকেও যখন কথা বলছিলাম তারা বলছেন নিজেদের পর্যবেক্ষণেও কিন্তু সেটি আসলে আসে, কারণ এই যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের ওপারেই কিন্তু আসলে আরাকান আর্মি যাদের গুলিতে আসলে হুজাইফা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাদের অবস্থান শুধু তাদের অবস্থান নয়, যাদের সঙ্গে তাদের শত্রুতা কিংবা যাদেরকে নিয়ে আসলে এই ঘটনার সূত্রপাত, যারা রোহিঙ্গাদের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোরও কিন্তু একটি প্রায় 5টি সংগঠন আছে। 5টি সংগঠনের অবস্থানও কিন্তু এই বেড়িবাঁধের ওই পাশে আমাদের বাংলাদেশের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোতে তাদেরও অবস্থান। শনিবারে তাদেরকে সেখান থেকে ধাওয়া দিয়ে যখন আসলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আরাকান আর্মিরা, তখনই কিন্তু আসলে হুজাইফা গুলিবিদ্ধ হয়। যেহেতু আমরা কালকে আমাদের সম্ভব হয়েছিল এই বাহিনীগুলোর সঙ্গে যোগাযোগ করার, তাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে আসলে তারা নিজেরা চলে আসলেও তাদের এখনো প্রায় 100-র বেশি সদস্য কিন্তু ওপারে অবস্থান করছে। অর্থাৎ আপনি যে বেড়িবাঁধটি দেখছেন এই বেড়িবাঁধের ওপারে তাদের সদস্যরা এখনো অবস্থান করছে বলে তারা নিজের মুখেই আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। এবং যারা বিডিআর এর সদস্যরা আছেন তারাও কিন্তু বলছেন না যে তাদের অবস্থান ওপারে নেই, তবে তারা বলছেন যে তাদের যে স্বাভাবিক ডিপ্লয়মেন্ট ছিল সেই ডিপ্লয়মেন্টের চেয়ে তারা আসলে তাদের ডিপ্লয়মেন্ট বাড়িয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না এমন আশ্বাসও তারা দিচ্ছে। তবে এখানকার স্থানীয় লম্বাবিল এলাকার যারা বাসিন্দা তারা যেটি বলছেন যে সবসময় এই পথটি ধরেই
এই পথটি ধরেই কিন্তু আসলে যারা রোহিঙ্গাদের বিচ্ছিন্নতাবাদী যে সংগঠনগুলোর কথা বলছি তারা কিন্তু আসলে যাতায়াত করে। সো তাদের যাতায়াত যদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু এরকম পরিস্থিতি যখন তখন আবারও সৃষ্টি হতে পারে, আবারও হয়তো কোনো হুজাইফার মতো কেউ হয়তো মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়বে। সুমন, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। দর্শক, যেমনটি বলছিলাম, মিয়ানমারের রাখাইনের চলমান সংঘর্ষের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন তানভীর।